গণিত শিক্ষকের ব্যাপারটা হলো আমাদের গণিতের কয়েকটা সংখ্যা, কয়েকটা চিহ্ন, কয়েকটা প্রতীক আছে, তাই না? এগুলো আমরা জানি, যারা জানি তারা তো ভালো, তারা জানি না তাও ভালো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, শূন্য ধরে এখানে দিলাম। 11, এক অঙ্কা অঙ্ক। তফাৎ কি? কোনটা সংখ্যা কোনটা অঙ্ক? তফাৎ আছে না একই জিনিস? অঙ্ক আর সংখ্যা তফাৎ আছে, পার্থক্য আছে? কি পার্থক্য? উপরে 10টা। আচ্ছা, এক কি সংখ্যা না? পার্থক্য কি স্যার বলেন? বলেন পার্থক্য কি বলেন? আমাদের বই ছিল না 5 অঙ্ক বিশিষ্ট বা 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা? তুমি কি বোর্ডে লিখতে পারবা 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা? 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, ভালো না? 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। গুড গুড। আচ্ছা হোক, এটা কি 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হয়েছে? আচ্ছা আরেকটু দাও, 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা দেখো, উপরে দেখো, আরে 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে? মানে কি হবে? করো যে রাস্তা। তাহলে এটা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাই না? আচ্ছা আমরা এটাকে কি বলছি? ধন্যবাদ, ওর জন্য একটা হাততালি। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অঙ্ক আর সংখ্যা। এটাকে বললাম 3 অঙ্ক বিশিষ্ট, এটাকে বললাম 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা বা বৃহত্তম সংখ্যা। তাহলে 4টা অঙ্ক মিলে একটা সংখ্যা, 4টা অঙ্ক মিলে একটা সংখ্যা, আর 3টা অঙ্ক মিলে একটা সংখ্যা। সকল অঙ্কই সংখ্যা, তবে সকল সংখ্যা অঙ্ক না। বুঝতে পেরেছেন? জ্যোতি চিহ্ন বিরাম চিহ্নের জায়গা বলতে ভুলে গেছি। সব বিরাম চিহ্নই জ্যোতি চিহ্ন, তবে সব জ্যোতি চিহ্ন বিরাম চিহ্ন নয়। মানে যেটা বিরাম মানে আরাম করতে হবে, থামতে হবে, যেমন গাড়ি কমাতে একটু থামাথামি আছে, এগুলো বিরাম চিহ্ন। আর জ্যোতি চিহ্ন কিছু কিছু আছে থামাথামি নাই, ঠিক আছে? সে শুধু চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন, উদ্ধারণ চিহ্ন, হ্যাঁ, বিলোপ চিহ্ন, তারপর ড্যাশ, এগুলো থামাথামি নাই। তাহলে ওগুলো হচ্ছে জ্যোতি চিহ্ন। ওগুলো কি? তাহলে সব জ্যোতি চিহ্নই বিরাম চিহ্ন নয়, তবে সব বিরাম চিহ্নই জ্যোতি চিহ্ন। বুঝেছেন? ঠিক তেমনি এখানে সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয়। মানে 1 2 3 4 5 6 এগুলো অঙ্ক, আবার সংখ্যাও, কিন্তু 1 10 1 11 এই দুইটা একটা এক, মানে 11তে এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, আবার এই দুইটা মিলে একটা সংখ্যা। বুঝলেন না? বুঝছেন? তাহলে অঙ্ক সংখ্যা বলার ক্ষেত্রে সাবধানে। তাহলে অঙ্ক, আচ্ছা স্থানীয় মানের ক্ষেত্রে এই জিনিসটা ভালো বোঝেন। এখন আসলেন আপনার হাতের কি অবস্থা দেখি, এরকম করে সাবধানে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, কালকে একটা নতুন জিনিস আমরাও শিখলাম। 1 থেকে এগুলো তো জানেন, 0 1 2 3 4 5 6 7 8 9 এগুলো দিয়ে সব, হ্যাঁ? অঙ্ক সংখ্যা পার্থক্য বুঝেছেন? কয়েকটা গাণিতিক প্রতীক আছে, তাই না? গাণিতিক কিছু প্রতীক আছে, কি কি বলেন? আরো কিছু আছে যে এগুলো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, লেস দেন, আরো বড় হলে শিখবেন সমান চিহ্ন আছে, সমান নয় চিহ্ন আছে, তারপরে ছোট নয়, বড় নয়, সমসমান, লম্ব, এগুলো তো জ্যামিতিক চিহ্ন, লম্ব, ডিগ্রি, এটা আবার কোন চিহ্ন হয়, তাই না? চিহ্নগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, ওদেরকে বোঝাতে হবে। ছোট শিশুরা এই যে এই দুটা খুব উলটপালট করে ফেলে, যোগটাকে গুণের মতো দিয়ে ফেলে, আমরাও তাড়াতাড়ি করতে গেলে বাঁকা হয়ে যায়।
ঠিক আছে, এবং এই চিহ্নগুলো সঠিকভাবে যাতে তারা লিখতে পারে, সঠিকভাবে যে কাজটা যাতে করতে পারে তাদেরকে বোঝানো। হ্যাঁ, আচ্ছা, গণিত ক্লাসে কিভাবে মজা করা যায়? প্রতীক এবং সংখ্যা ভালোভাবে ধারণা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, আপনারা ধরেন সবাই মনে মনে একটা সংখ্যা নেন, এগুলো পারেন মনে আপনারা? না পারেন না? আচ্ছা, আমি কালকে দেখলাম দেখে হচ্ছে কিনা, পাচ্ছে কিনা। মনে মনে সবাই একটা সংখ্যা নেন, নিছেন, সেটার সাথে 20 যোগ করেন। কলা খেতে বলিনি, 20 যোগ করেন, 20 যোগ করেছেন। এবার ওটাকে 2 দিয়ে গুণ করেন, গুণ করেছেন। এবার ওখানে যে সংখ্যাটা আপনি প্রথমে ধরেছিলেন মনে মনে, ওটা বাদ দেন, দেওয়ার পরে এবার 2 দিয়ে ভাগ দেন। সংখ্যাটা কত হয়েছে জানেন? বলবো 10, না হয়নি? ভুল করেছি। তাহলে আমার বলতে ভুলেছে। আচ্ছা, আমি কালকে শিখলাম, দেখছেন আবার ভুলেছি। যাই হোক, এগুলো আমি একটু পরে আবার বলছি, দেখেন এটা একটা মজার বিষয়। এগুলো কিছু ধাঁধা আছে, গণিতের ধাঁধা। আপনি একটু ইউটিউবে সার্চ দিলে পাবেন। আমি এটা আজকে শিখাই দেবো, যেটা বললাম এটা আজকে শিখাই দেবো। আমরা ছোটবেলায় বয়স বের করার জন্য এগুলো খুব ব্যবহার করতাম। তো যাই হোক, এটাতে কি হয়, শিক্ষার্থীরা নিজেরা মজা পায়, ও আবার আরেকজনকে ধরতে বলে, খুবই ভালো হয়। এখন আরেকটা যেটা, সেটা হচ্ছে সবাই ধরেন একটা চিত্র আঁকাইলাম। আচ্ছা, ধরেন এটা আমি চান্স, আমার বয়স হচ্ছে আমার শত কত বছর? আল্লাহ, আমার শত 40 বলেছে, হাত তোলেন। আমাকে দেখলে কি 40 বছর মতো মনে হয় নাকি? তাহলে আমার বয়স হচ্ছে 28। এখানে কিন্তু আমি 28 লিখি নাই, আপনারা বিয়োগ করে বের করলেন, তাই না? ওদেরকে সবাইকে একটা করে কাগজ দিলেন, কাগজ বাদ। আপনাদের সবার হাতে খাতা কলম আছে না? সবাই খাতা কলম নেন, সবাই খাতা কলম নিয়ে নিজের ছবির মতো কিছু ছবি হোক বা এমনি দাগ টাগ হোক, এটা নিজেকে আঁকেন বা নিজের নাম লিখে রাখেন। লেখার পরে 3টা এরকম সমস্যা, যেটা যেমন ধরেন আমার বাড়ির দূরত্ব, এটা আমি বলছি, আপনারা নিজেরা এরকম প্রশ্ন বানাবেন। বাড়ির দূরত্ব, হ্যাঁ, এরকম করে লিখে গোল করে দেবেন। 1টা 2টা 3টা, মোট 3টা সমস্যা দেবেন। সবাই উত্তর দিবেন না, সবাই সবাই তাড়াতাড়ি, 2 মিনিট সময়, 2 মিনিট সময়। ছবি আঁকবেন, ছবি আঁকার পরে ডানে বামে পাশে 3টা সমস্যা লিখবেন, এবং 3টা সমস্যার গাণিতিক মানে ইয়ে থাকবে, উত্তর লেখা থাকবে না, গাণিতিক সমস্যা থাকবে। দেখেন দেখেন, এরকম কিছু সমস্যা লেখেন। আমি 3টা সমস্যা দিয়েছি, মানে 3টা বিষয় দিয়েছি। আপনার এরকম 3টা গাণিতিক বিষয় দেন, আমার ঘর, আমার বাড়ির দূরত্ব, আমার ঘর সংখ্যা, বা আমার সন্তান সংখ্যা, বা আমার হাত সংখ্যা, বা এখানে চেয়ার সংখ্যা, ইত্যাদি ইত্যাদি। যেরকম 3টা সমস্যা দেন, এবং 3টা সমস্যা এরকম গাণিতিক চিহ্ন দিয়ে লেখেন। উত্তরটা লিখবেন আসলে, বুঝলেন? যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে যাবে থাকে, সাবধানে এখন থেকে রেখে দেবে। ওকে একটা খাতা কলম দেন না, ও একটু এটা বুঝতে পারছো তুমি? করো, একটা কাগজ করো, খাতা দাও আমাকে, ওই যে দিচ্ছে ওনার কাছ থেকে না।
যে তুমি এরকম করে বানাও। খাতা নিয়ে আসেন নি? হ্যাঁ আচ্ছা, কলম আছে? আচ্ছা, এখানে আল্লাহ আল্লাহ করে যদি লেখে লাস্ট মিনিট। শেষ হইল? চিত্রের মতো হইল? জায়গা নেবেন না, একটা চিত্রের মতো নেবেন না, জায়গাটা তো হলো না সুন্দর দেখতে। তাকে শোনা যায় ম্যাডাম সুন্দর করে চেষ্টা করছে চিত্রের মতো দেখতে হবে। লাস্ট 30 সেকেন্ড, যাই হয়েছে শেষ করা 30 সেকেন্ড। আচ্ছা, সময় শেষ। এখন আপনার খাতা সামনে তুলে দেন, মানে খাতা এটা শেষ করে একজন খাতা একজন খাতা একজন অবশ্যই লিখতে হবে। এখন খাতা দেন, নিচে নাম লেখেন সবাই। সবাই নিচে নাম লেখেন, নিচে নাম লেখেন, তাড়াতাড়ি লেখেন। ওকে, এবার খাতা অদল বদল করেন, নিচের খাতা রেখে দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি। দ্রুত দ্রুত। পিছনে একজন আছে কিন্তু, পিছনে একজন আছে। দুইটা সমস্যা করেছে, দুইটা সমস্যা হয়েছে। সব আদান প্রদান বাকি আছে কার? যেভাবে বাকি আছে কার? আমি নিজে এই জিনিসটা আগানো শিখলাম কালকে, সুন্দর দেখছে না? বয় লিখলো প্রথমে, বয় BO Y, তারপরে দুটাকে চোখ বানিয়ে নিল, চুল বানিয়ে নিল। কত সোজা ছেলে আঁকানো, এত সোজা। BO Y, তারপরে A তারপরে এরকম সোজা সোজা কিছু পদ্ধতি আছে, এগুলোতে কিছু আকর্ষণের কি আছে, ভালো লাগে। আচ্ছা, এইবার খাতা, তোমার খাতাটা আরেকজনকে দাও তাড়াতাড়ি। না না না, অদল বদল করো। হয়েছে? এবার সবাই উত্তরগুলো লিখে ফেলেন তাড়াতাড়ি। ওখানে উত্তরগুলো লেখেন, ওখানে সমস্যা আছে না? বুঝতেই পারেননি? ওখানে কিছু প্রশ্ন লেখা নাই। হ্যাঁ, লিখে দেন, ওইটাই লেখেন, 5 লিখেন। এটা কে দাঁড়ান, মাসুমা ম্যাডাম, উত্তরটা লিখে দেওয়া যাবে না, বুঝতে পেরেছেন? এই যে যেমন এখানে কি আমরা উত্তরটা লিখে দিছি। আচ্ছা, আমরা কয় ভাই বোন বলেন তো? আমরা কয় ভাই বোন? কিভাবে বের করলেন? গুড গুড। আচ্ছা, আমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার? গুড। আমার বয়স কত? 28 বছর। আপনারা বের করতে পারলেন না? আপনাদের যোগ বিয়োগ ভাগ সবই হয়ে গেল। এটা কিন্তু অটোমেটিক আপনারা করলেন, নিজ তাগিদে করলেন, হয়েছে না? ও উত্তর লিখে দিছে। আচ্ছা প্রশ্ন করেনি, শুধু লেখছে আমার ভাই বোন 6 জন, 4 বোন 2 ভাই। আমার বাড়ি তার মানে আপনাদেরকে আমি বুঝাতেই পারি না, আপনারা ব্যাপারটা বোঝেন। আবার শিশুরা তো বুঝবে না। আপনারা দরকার হলে এইরকম বোর্ডে লিখে দিবেন, দিয়ে সবাইকে বলবেন, এই সুরভি দাঁড়াও তো, আমার বয়স কত? তখন সুরভি যদি বলতে পারে স্যার আপনার বয়স এটা, তার মানে সুরভির গুণ করার বা যোগ করার বা বিয়োগ করার বা ভাগ করার যোগ্যতাটা হয়েছে। রিমাপা দাঁড়ান, রিমা না রুমাপা? হ্যাঁ দাঁড়ান। আচ্ছা, ধরেন এখানে দিলাম হচ্ছে
আমার দাদির বয়স দিলাম হচ্ছে 65। আমার দাদির বয়স কত? আমার দাদির বয়স কত? 58। আমার দাদির বয়স 58 বছর। তাহলে আমি কি করলাম, 65 থেকে 60 বাদ দিলাম। যদি জাস্ট এখানে একটা যোগ চিহ্ন দিয়ে দিতাম, আমার দাদির বয়স কত হতো? ম্যাডাম বলতে দে। আপনাদের ক্লাসে এরকম হবে, এই সমস্যাটাই হবে। মানে আপনাকে বলতে দিয়েছেন, বলে ফেলেন। এই জন্য সবচাইতে ভালো হয় নিজেদেরকে একটা সমস্যা সম্বন্ধিত একটা কিছু লিখতে বলা, ওদেরকে দ্বিতীয় সেন্টার অথবা সমস্যাগুলো লিখে দেওয়া। আমাদের হচ্ছে শুধু একটা কাগজ সবাইকে সরবরাহ করবো, 15টা কাগজ ধরেন বা 10টা কাগজ। এবার ওখানে 3টা করে সমস্যা থাকে, ওরা কি করবে, প্রথমে আঁকাবে দেখে তাদের কোনো আমরা আঁকা আঁকি পছন্দ করে আঁকানোর পরে ওই সমস্যাটা নিজে বানাবে। মানে আপনি শুধু কাগজে লিখে রাখলেন এতটুকু, আমার বয়স, বাড়ির দূরত্ব, ভাই বোন, এখানে ও নিজের মতো সমস্যাটা লিখে দেবে। একদম সমস্যাটা লিখে দেওয়ার পরে এইবার ওই খাতাটা পাশের জনকে সে অদল বদল করবে, ঠিক আছে, ট্রান্সফার করবে, দিয়ে উত্তরটা যদি বলতে পারে মজার ছলে শিখন হয়ে গেল গণিত। বুঝতে পারলেন? বুঝলেন? ক্লিয়ার? আচ্ছা, অবশ্যই গণিতে শিক্ষা উপকরণ টিচিং এর ব্যবহার করবেন ব্যাপক পরিমাণে। আপনারা সংখ্যা বোঝানোর ক্ষেত্রে হাতের কড়া হোক, আর তারপরে কাঠি হোক, মার্বেল হোক, শিক্ষা উপকরণ তৈরি করবেন ওদেরকে দিয়ে। যেমন তেঁতুলের বিচি বেশ ভালো শিক্ষা উপকরণ, তেঁতুলের বিচি কিন্তু অনেকদিন একই রকম থাকে, ওদের ওগুলো সংগ্রহ করতে বলবেন। এগুলো দিয়ে ওরা ছোটবেলায় গণনা শিখতে পারে। আপনাদের যে গাছ নাই, কিনে খায় অনেক, তাছাড়া যাই হোক, আপনাদের এখানে বাঁশ অ্যাভেলেবল, আপনারা ওই যে হ্যাঁ কাঠি বানাইতে পারেন। মার্বেল আমরা ছোটবেলায় প্রচুর খেলতাম, এখন তো ছেলেবেলা পাবজি ফ্রি ফায়ার খেলে। তো মার্বেল আপনারা কিছু রাখতে পারেন, হ্যাঁ, কেন্দ্রে। আমার খুব বেশি টাকার ব্যাপার না, কাঠি গেল, মার্বেল গেল। তারপরে কাগজের ব্যাপার দেখেন, কিছু কিছু কাগজের ফ্ল্যাশ কার্ড বানাবেন। এই যে আপনাদের ধরেন বিভিন্ন ইয়েতে কার্টুন নিয়ে আসে বা বিস্কুট টিস্কুট নিয়ে আসলে কাগজের প্যাকেট ট্যাকেট থাকে মোটা, এই মোটা কাগজগুলো সংরক্ষণ করবেন। মোটা কাগজগুলো সুন্দর করে, কালকে যেমন এই যে কাগজ ছিঁড়ে আপনাদের বিষয় লিখলাম না, ঠিক তেমনি মোটা কাগজগুলো কার্ডের মতো করে ছিঁড়বেন। ছিঁড়ার পরে সেগুলোতে ধরেন বর্ণ লিখলেন, সংখ্যা লিখলেন। ওই যে আমি যে সমস্যাটা দিলাম না, ওরকম ধরেন কার্ডে লেখা আছে যে তুলির বয়স 14 গুণ 1। তখন একজনকে দিলেন, এই দেখো একটু সমাধান করো। ও তখন কার্ডটা খুললো, কার্ডটা দেখে বললো তুলির বয়স কত হচ্ছে। এটা একটা আকর্ষণ করা বা আকর্ষণ দেখে পড়ানো, হ্যাঁ। বোর্ড অবশ্যই ব্যবহার করবেন। 2, 4, আপনারা কেউ চার্ট বানান না, আমরাও কম বানাই। চার্টটা হচ্ছে একটা পোস্টার কাগজে বড় বড় করে লেখা, কারণ অনেক সময় অনেক বেশি লিখতে গেলে বেশি সময় লাগে। আমরা চার্টে শুধু একটা লিখে রাখি যাতে অনেকদিন ব্যবহার করা যায়। নামটা আমরা নামটার চার্ট ব্যবহার করি, তাই না? করি না? চার্টটা দেখানোর সময় আমরা অবশ্যই একটা স্টিক দিয়ে হোক বা লাঠি দিয়ে হোক দেখাবো, যাতে তারা বুঝতে পারে। ক্লিয়ার? বুঝতে পেরেছি সবাই? ওকে, আচ্ছা। আর গণিতে শিশু থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত আর কি বিষয়ে বেশি ঝামেলা হয় আপনাদের? শ্রেণী শৃঙ্খলা নিয়ন্ত্রণ, এটা শ্রেণী শৃঙ্খলা নিয়ন্ত্রণের পরে পরের সেশনে। আর কি কি নিয়ে আপনাদের সাধারণত ঝামেলা হয় বলেন তো? নামতা, যোগ বিয়োগ, তারপরে হচ্ছে অঙ্ক সংখ্যা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দশমিক। দশমিক মানে আপনাদের নাই, বলুন হাতের হাতে লেখা বিয়োগে নতুন পদ্ধতি শিখাইছে, এরকম আমার প্যাঁচ লেগেছে। হ্যাঁ, আমারও খুব প্যাঁচ লেগেছে। 22 থেকে 8 বাদ দিচ্ছে। হ্যাঁ, এটা বলছে যে মূলত 2টা দশক ধার নেবে, 2টা দশকের বান্ডিল ধার নেবে, এভাবে শিখাইছে, তাই না? 2টা দশকের বান্ডিল, এটা 2 আছে, 2 আছে, কারণ 2 তো পারে না, তাহলে একটা দশকের বান্ডিল ধার নেবে। এটা বোঝার সুবিধা ওদের, কারণ ধরছি 10 বাদ দিচ্ছি 1, এজন্য বোঝা কঠিন। এজন্য ওদেরকে বোঝানোর জন্য গণিতে আমরা এখনো দশক পদ্ধতি ব্যবহার করি গোটা বিশ্বে। দশক পদ্ধতি ব্যবহার করার কারণে যেহেতু 2 এর চাইতে 8 বড়, সেহেতু আমরা 2 এর আগে 10 বা 1 ধার নিব, মানে 1 দশক ধার নিব। হ্যাঁ, ঠিক আছে? এই যে অঙ্ক জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন, এটা হচ্ছে এককের অঙ্ক, এটা হচ্ছে দশকের অঙ্ক, এটা হচ্ছে এককের অঙ্ক, এটা হচ্ছে দশকের অঙ্ক। আমরা একই ধার নিব মূলত,
কিন্তু আমরা পূর্বের অঙ্কের এক ধার নেব, সোজা যাবে, এবং আমরা এই একটা পূর্বের অঙ্কেই শোধ করব। ক্লিয়ার? এটা বাচ্চাদেরকে আমরা নতুন পদ্ধতিতে বুঝাতে আমার খুবই কষ্ট হয়, আমি পুরাতন পদ্ধতিতেই বোঝাই। আমার পুরাতন পদ্ধতি হবে না, আপনি বুঝাতে পারলে হলো, কিন্তু এই যে এটা ধরেন 3 থাকলে 2 থাকলে মানে সব সময় ওই 2 কে 12 ধরে ফেলছি, তার মানে আমি 10 যোগ করছি ওরা, 10 যোগ করেই তো 12 হচ্ছে রে বাবা। 12 ধরছি কেন, 10 যোগ করছি দিয়ে, মানে ওদের মাথায় একটু প্যাচ খেলে এটাই যে আমি ধরছি 10 দিয়ে 12 করছি, কিন্তু বাদ দিচ্ছি 1। এই জিনিসটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করলাম। হ্যাঁ, ধার করে ধার দিতে হবে, এটা সবাই বলে, এটা নতুন পুরাতন সব পদ্ধতিতেই বলে ধার করে ধার। খাতাগুলো নিজের খাতা নিয়ে নিন। নতুন পুরাতন সব পদ্ধতিতেই ধার করতে বলে, ঠিক আছে, কিন্তু আমি ধারটা কার কাছ থেকে নিব, কোন সংখ্যায় নিব, এটা নিয়ে পেঁয়াজ, এইটা নিয়ে নতুন আর পুরাতনের মধ্যে একটা পেঁয়াজ বেঁধেছে। তা আমি এই পদ্ধতিতে বলি যে বিয়োগের অঙ্কে সবসময় ওই উপরেরটার থেকে নিচেরটা বাদ যাবে, বা আগেরটার থেকে পরেরটা বাদ যাবে, মানে বড়টার থেকে ছোটটা বাদ যাবে। এখনো 6-এ উঠেনি, 6-এ উঠলে আবার দেখা যাবে ছোট থেকেও বড়টা বাদ যাবে, তখন ওই আগে মাইনাস চিহ্ন দিয়ে লিখতে হবে, তাই না? ওটা পরে, আপাতত এখন সবসময় বড়টার থেকে ছোটটা বাদ যাবে। তাহলে 3 আছে, 4 কি বড় না ছোট? এটা ওদেরকে আগে বুঝাইতে হবে, 1 2 3 4 করে প্রথমে বড় ছোট ক্লিয়ার করতে হবে। ওদের এককের ঘর, স্থানীয় মান চিহ্ন দিয়ে, না হলেও কোনটা এককের ঘর কোনটা দশকের ঘর। এই এখানে এককের ঘর কোনটা, সবসময় ডান দিক থেকে যাবে। এটা এককের ঘর না, এটা এককের অঙ্ক, এটা দশকের অঙ্ক, এটা হলো শতকের অঙ্ক। এটা মুখস্থ করে মানে একক, দশক, শতক, সহস্র, এটা জানেন তো না? হ্যাঁ, সহস্র মানে তো অযুত, তাই না? সরি, সহস্র, অযুত, প্রত্যেকটার থেকে প্রত্যেকটা 10 বেশি, একের থেকে 1 10 বেশি, একক 1, দশক একটা শূন্য, শতক এই একটা শূন্যের সাথে একটা শূন্য বেশি, সহস্র একটা শূন্য 3 শূন্যের সাথে একটা শূন্য বেশি। মানে সবগুলো ধাপ যাচ্ছে আর একটা করে বাড়ছে। 1 অযুত সমান 10,000, 1 লক্ষ সমান 10 অযুত, 1 নিযুত সমান 10 লাখ, 1 কোটি সমান 10 নিযুত। ক্লিয়ার? আমরা সাধারণত নিযুত আর অযুত অত ব্যবহার করি না, ইংরেজিতে আবার আছে, ইংরেজিতে মিলিয়ন মানে হচ্ছে নিযুত, মিলিয়ন মানে নিযুত, মিলিয়ন হচ্ছে 10 লাখ, 1 মিলিয়ন সমান 10 লাখ। আমরা 180 মিলিয়ন মানুষ বা 18 কোটি মানুষ। আচ্ছা, তাহলে এই সংখ্যাগুলো তাদেরকে স্পষ্ট করতে হবে, মুখস্থ করাইতে হবে, বুঝাইতে হবে। এবার আমি বলছি যে এককের ঘরে সব সময় বড় থাকবে, যদি বড় না থাকে তাহলে আমাকে সব সময় 1 দশক ধার করতে হবে। কত? 1 দশক ধার করতে হবে, সোজা কথা, 1 দশক ধার করছে। এবং আমরা যেহেতু দশক ধার করছি, আমরা দশকের ঘরে পূরণ করবো। 1 দশক ধার করলে এটা কত হবে? 10 আর 3 13, 13 থেকে 4 বাদ দিলে কত হয়? 9। কত হয়? 9। প্রথমে কড়া গুণে হোক, কাঠি গুণে হোক, বা এইভাবে বোর্ডে দাগায় হোক, দেখাবেন। কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 থেকে সরি 13 থেকে বাদ দিতে হবে কয়টা? 4টা। এই 3 আর এখানে একটা বাদ দিলাম, তাহলে এখানে আছে 5 আর 4 9, কত হবে? 9। যেহেতু 1 নিয়েছিলাম, তাই না, দশকের ঘরে ওই একটা এখানে দিতে হবে, তাহলে 8 আর 1 কত হলো? উপরে থাকতে হবে বেশি, কেন বেশি আছে? বেশি নাই, আছে কত? 2। 9 থেকে 2 বাদ, সরি 2 থেকে 9 বাদ দেওয়া যায় না, তাহলে আবারও 1 দশক ধার করব। 1 দশক ধার করলে কত হয়? 12 হয়, 12 থেকে 9 বাদ দিলে 3। ঠিক আছে, ওই 1 এখানেও ধরতে পারি, অথবা যে 12 ধরেই ফেলেছি, 1 থেকে 1 বাদ দিলে 0। এইটা আমরা হয়তো একদিন দুই দিন ওদের কাছে বুঝতে কঠিন হবে, তবে আমরা কয়েকদিন যদি এই হাতে রেখে বিয়োগগুলো ওদেরকে বোর্ডে করাই, এবং ভালোভাবে শোনেন, বোর্ডে করাই এবং করানোর সময় বললাম তোমরা কেউ লিখবা না, শুধু দেখো কিভাবে করছে। এরকম 4-5টা সমস্যা বিয়োগের হাতে রেখে 4-5টা সমস্যা দেখাইলেন। এবার ওদেরকে একটা সহজ দিলেন। গণিত পড়ানোর নিয়ম সবসময় সহজ থেকে জটিলে যাবেন। কিসে যাবেন? সহজ থেকে জটিল। আগে খুব ছোট দিয়ে করাবেন,
সবসময় ছোট দিয়ে করাবেন। নামটা শেখাচ্ছেন 2 গুণ 2 আগে করো, 2 গুণ 1 আগে করো, 2 গুণ 3 আগে করো, বিয়োগ হাতে রেখে বিয়োগ 11 বিয়োগ 3 আগে করো। মানে ছোট থেকে আগে বড় শেখাবেন, আগে ছোটগুলো শেখাবেন। ছোটর ধারণা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আস্তে আস্তে বড়তে যাবে। বুঝতে পেরেছেন? বুঝেননি? তাহলে আমার এই হলো গণিত বিষয়ের কথকতা। তাহলে আমরা গণিতে আরো একটা মানে গণিতের সেশনটা থেকে প্রথম থেকে যেটা বুঝলাম, অঙ্ক, সংখ্যা এইসব বিষয় আমাদের স্পষ্ট ধারণা থাকা লাগবে। প্রতীক বিষয় স্পষ্ট ধারণা থাকা লাগবে। প্রতীকগুলো কেমন, সেই চিহ্নগুলো কেমন, কিভাবে দিতে হয়, কোথায় হয় কোথায় হয় না, হ্যাঁ, এইগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা লাগবে, দেয়া লাগবে। এগুলো তাদের মাঝে ইউজ টু করার জন্য, অভ্যস্ত করার জন্য আমরা বিভিন্ন খেলা খেলতে পারি। ঠিক আছে, বিভিন্ন খেলা খেলতে পারি। যেমন যদি আমি এখন বলি, আচ্ছা আপনারা বলেন তো আপনাদের এখানে কয়জনের চোখে চশমা আছে, বলেন তাড়াতাড়ি। কয়জন? 2 জন না 3 জন? 3 জন। আপনারা কিন্তু দেখে বলে ফেলছেন 3 জনের চোখে চশমা, খুব মজা নিয়ে বললেন। আচ্ছা তাহলে কয়জনের চোখে চশমা নাই? শিক্ষা সেবিকা, হ্যাঁ, ওই শিক্ষার্থী ওই যারা আছে ওগুলো বাদ। শিক্ষা সেবিকা কয়জনের চোখে চশমা নেই? এই যে বাইরে আছেন ম্যাডাম, আমি কি খুবই খারাপ কথা বলছি নাকি আমার চেহারা খুবই খারাপ? একটু বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে দেখেন আমি কিন্তু আপনাদেরকে বললাম কয়জন চোখে চশমা দেওয়া আছে কয়জন নাই, আপনারা কিন্তু এক এক করে যোগ করে ফেললেন। এবার যদি আমরা বলি চশমাওয়ালা কতজন জানলাম, চশমা ছাড়া কতজন জানলাম, মোট কতজন, 7 দিয়ে ভাগ দিলে কত হয়? এই যে আপনারা করতে পারছেন, বুঝতে পেরেছেন? তাহলে আমাদের এই জিনিসটা স্পষ্ট হলো। গণিতটাকে আরো আকর্ষণীয় করার জন্য আমরা কিছু সমস্যা দিব। যেমন আজকে আমার পকেটে আছে ধরেন 100 গুণ 5 টাকা। কত টাকা আছে? 500 টাকা আছে। আপনারা শ্বাস করে বলে দিতে পারছেন। এরকম কিছু কিছু বাস্তবিক বিষয় দিয়ে তাদেরকে বলেন দেন। কিছু কিছু লেখারও সুযোগ আছে, যেমন আমরা আপনাদেরকে দিয়ে লেখালাম। কিছু কিছু আবার ধাঁধার বিষয় আছে, যেমন হচ্ছে আমরা একটা গণিত করার চেষ্টা করেছি, ধাঁধা পারিনি। এগুলোর মাধ্যমে আনন্দদায়ক ভাবে ওদের মধ্যে শেখাতে পারে। আবার কখনো কখনো দলীয় কাজ দিয়েও শেখাতে পারে। গুণ কিছু বোর্ডে লিখে দিলেন, 2টা বেঞ্চ বা 2 জন 3 জন করে দল করে দিলেন, বলেন তোমরা এটা নিজেরা করো, কিছু বলেন দিয়ে তারপরে নিজেরাই আছে। তাহলে আমরা এটাও জানলাম, এর সাথে সাথে হাতে রেখে বিয়োগ করার ঝামেলা সম্পর্কে কিছুটা জানলাম। গুণ ভাগ নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? বর্গ যখন করা লাগবে তখন একটু সমস্যা, বর্গ আর গুণের ভেতরে কিন্তু তফাৎ আছে। আপনারা একটু গভীরভাবে বইগুলো দেখেন। আচ্ছা, গণিতের আকারগুলো যদি সমস্যা না থাকে তাহলে আমরা গণিত শেষ করব। কারো কি কোনো সমস্যা আছে? ইনডাকটিভ ডিডাকটিভ 2 ওয়েতে গণিত পড়ানো যায়, আরোহী অবরোহী। মানে আরোহী মানে নিচ থেকে উপরে ওঠা, আরোহী। অবরোহী মানে উপর থেকে নিচে নামা। ডিডাকটিভ হয়ে আগে 10 ঘরের নামটা শিখে ফেলছি, এরপরে আমি বলছি 8 গুণ 2 8 গুণ 10। মানে আগে নামটা শিখে ফেলে তারপরে এটা হচ্ছে অবরোহী। আরোহী পদ্ধতি আমি কোথায় পড়াচ্ছি? 8 গুণ 1 8, 8 গুণ 2 এটা হয় 2 বার 8, 8 গুণ 3 3 বার 8, আচ্ছা 8 গুণ 4 4 বার 14। তাহলে 8 গুণ 10 কত হবে? 80। মানে এটা নিচ থেকে উপরে যাচ্ছে, এটা হচ্ছে আরোহী। আমরা প্রয়োজক অনুপাতে আরোহী বা অবরোহী পদ্ধতিতে যাব। তবে ম্যাডাম চেষ্টা করব আমরা অবশ্যই গণিতে সহজ থেকে জটিল এই পদ্ধতিতে আগাবো। কোনোভাবে আগেই কঠিন অঙ্কটা দিয়ে ওদের মাথা জটিল করে ফেলবেন। আগে খুব সহজ দিবেন, বুঝতে না পারলে ছোটদের নিয়ে চলে যাবেন, বুঝতে না পারলে ওই জিনিসটা ছোটদের নিয়ে কাটতে দেবেন। ঠিক আছে? যেমন আমি একটা বাস্তব অভিজ্ঞতা বলি, গল্প বলে শেষ করবো। এইবার পরীক্ষাতে 4th শ্রেণীর এক শিক্ষার্থী বলছে যে স্যার আমি অঙ্কটা পারছি না, অঙ্কটা একটু। আমি বললাম যে তাহলে চিন্তা করো
আমার আর তোমার কাছে দুইজন মিলে 5 টাকা আছে, ঠিক আছে? তোমার কাছে যে কয় টাকা আছে তার থেকে আমার কাছে 1 টাকা বেশি আছে, তাহলে আমার কয় টাকা, তোমার কয় টাকা? আবারও শোনেন, ধরেন মাসুমা আপা আর ফেরদাউস এই দুইজন মিলে মোট টাকা আছে 5 টাকা। কয় টাকা? 5 টাকা। মাসুমা আপার চাইতে আমার 1 টাকা বেশি আছে, তাহলে আমার কয় টাকা আছে আর মাসুমা আপার কয় টাকা আছে বলেন তো? 2.5 টাকা কি করে হয়? 2.5 টাকা কিভাবে হয়? আবারও শোনেন, অঙ্কটা শোনেন, এই যে অঙ্কটা শোনেন, আমি বলি ফেরদাউস, এই আমার ওই শিক্ষার্থীর মাথায় এরকম গরম হয়ে গেছিল পরীক্ষাতে, তো ফেরদাউস ও মাসুমা একত্রে 5 টাকা আছে। কয় টাকা আছে? 5 টাকা আছে। ফেরদাউসের 1 টাকা বেশি আছে, দান 1 টাকা বেশি আছে। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে উভয়ের কয় টাকা আছে? উভয়ের কত টাকা আছে? ধরেন ওই জায়গায় এরকম ছিল, দুইজনের নাম ছিল, সংখ্যাটা বড় ছিল, সংখ্যাটা ছিল ধরেন অনেক বড় ছিল। ধরেন উভয়ের ছিল হচ্ছে 75, উভয়ের ছিল হচ্ছে 78, মানে একত্রে আছে 78 টাকা, আর একজনের আছে ধরেন 3 টাকা বেশি, তাহলে কয় টাকা আছে? না, একজনের আছে 18 টাকা বেশি, ঠিক আছে? তাহলে দুইজনের কয় টাকা আছে, এরকম ধরেন একটা অঙ্ক ছিল। তা আমি জিনিসটাকে ওকে বোঝানোর জন্য, ও বলছে স্যার একটু উত্তরটা বলে দেন না। আমি বললাম ধরো তোমার আর আমার মিলে 5 টাকা আছে, তাহলে আমার যদি 1 টাকা বেশি থাকে, তোমার থেকে আমার 1 টাকা বেশি থাকে, তাহলে আমার কয় টাকা, তোমার কয় টাকা? কয় টাকা ম্যাডাম? 3 টাকা 2 টাকা না ম্যাডাম? 3 টাকা 2 টাকা না? কিভাবে হলো? খুব সোজা না? আমার যেটা বেশি, আগে বেশিটা বাদ দিবে, তাহলে যেটা থাকে সেটাকে 2 দিয়ে ভাগ দিবে, তাহলে তো হয়ে গেল। দিয়ে ভাগ করলে যেটা অল্পটা অল্পটা ওর, আর বেশিটা আমার, আমার ওই 1 যোগ করে দিলে হয়ে গেল। বুঝেননি ব্যাপারটা? তাহলে ওই 78 অঙ্কটা আপনারা করেন দেখি। দুইজন মিলে ধরেন এই 5 টাকার জায়গায় ধরেন 78 টাকা আছে, আমার এই 1 টাকার জায়গায় ধরেন 18 টাকা বেশি আছে, করেন তাড়াতাড়ি করেন। ওকে, ওভার রাইটিং করছে, অঙ্কতে ওভার রাইটিং হারাম, একদম মানে বড় হারাম। ওভার রাইটিং কোনোভাবে করা যাবে না। ওভার রাইটিং মানে একটা সংখ্যার উপর আরেকটা সংখ্যা লেখা, এভাবে লেখা আছে, এটাকে এরকম করে দিলাম, এরকম করা যাবে, হারাম একদম। কত হয়? কত হয়? 48 আর 30। আমার কত আছে? আর ওনার কত আছে? ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছেন? এরকম বড় অঙ্ক আসার আগে ছোট দিয়ে বুঝাই দিলে ওরা সবাই বুঝতে পারবে।